কুচকুচে কালো ঈষৎ কুঁজ মলিন বেশ বৃদ্ধ ভদ্রলোকটি আমার ডাক্তারখানায় এসে বললেন, নমস্কার ডাক্তারবাবু, আমার ছেলে পাগল হয়ে গেছে, তার একটা কিছু ব্যবস্থা করুন। যে যুবকটি তার সঙ্গে ছিল তিনি সঙ্গে সঙ্গে বলে উঠলেন, আমার ব্যবস্থা করতে হবে না, আপনাকে ব্যবস্থা করতে পারবেন না আপনি, আমি আসতাম না আপনার কাছে, একটা ক্ষীণ আশা নিয়ে এসেছি। বৃদ্ধ ভদ্রলোকটি হাত দুটো ওলটালেন হতাশা ব্যঞ্জক ভঙ্গিতে। আমি বললাম, আপনারা বসুন, কি ক্ষীণ আশা নিয়ে এসেছেন আমার কাছে বলুন। যুবকটি বলল, আপনি আমার কথা হেসে উড়িয়ে দেবেন না, যা বলবো তা বিশ্বাস করবেন। আচ্ছা বসুন, আপনারা কি বলবেন বলুন, বিশ্বাসযোগ্য হলে নিশ্চয় বিশ্বাস করব। বৃদ্ধ ভদ্রলোকটি বললেন, ওর গল্প শুনুন তাহলে, আমি বাজার থেকে ঘুরে আসি, 10টা বেজে গেছে, এরপর আর শাকসবজি পাবো না। বৃদ্ধ চলে গেলেন। আমি বললাম, এবার বলুন। যুবকটি বলতে লাগলেন, প্রথমেই আপনাকে যে গল্পটা শোনাবো তা সত্যি ঘটেছিল আমার জীবনে। লেখাপড়া শেষ করে সব বাঙালিরা যে মরীচিকার পিছনে ছোটে, আমিও ছুটেছিলাম। চাকরি একটা জোগাড় করতে হবে, এই হয়েছিল আমার জীবনের একমাত্র লক্ষ্য। শিক্ষিত বাঙালির ছেলেরা রিক্সাওয়ালা হতে পারে না, ফেরিওয়ালা হতে পারে না, চাষি হতে পারে না, ব্যবসাও করতে পারে না, অনেক কিছুই পারে না তারা। তার কারণ ওই অনেক কিছু হবার ট্রেনিং তাদের দেওয়া হয়নি। আমি সাহিত্যে MA পাশ করেছি, তাই কিরানি হওয়ার জন্য ছুটোছুটি করতে লাগলাম। স্কুলে কলেজে খবরের কাগজে দপ্তরে দপ্তরে নানা রকম অফিসে খোঁজ করেছিলাম যদি কেউ দয়া করে আমাকে বহাল করেন। কেউ করেননি। শেষকালে একজন ধনী ব্যবসাদার আমাকে বহাল করলেন তার প্রাইভেট সেক্রেটারি করে। ইংরেজিতে নানা রকম চিঠি লিখতে হতো আমাকে, অনেক লোকের সঙ্গে দেখা করবার জন্য মফস্বলেও যেতে হতো। এই হলো আমার গল্পের পটভূমিকা। একবার একটা মফস্বল শহরে গিয়ে রাত্রে কোথাও থাকবার জায়গা পেলাম না। আমার মালিক কিছুদিন আগে ওই শহরের প্রান্তে একটা পুরো বাড়ি সস্তায় কিনেছিলেন। তার ইচ্ছে ছিল ওইখানে একটা বড় বাড়ি করবেন পরে, কিন্তু তার হয়ে ওঠেনি। বাড়িটা পুরো হয়েই ছিল। কোথাও যখন থাকবার জায়গা পেলাম না, তখন অগত্যা ওই বাড়িটাতেই গিয়ে আশ্রয় নেব ঠিক করলাম রাতের মতো। একটা লণ্ঠন কিনে তেল ভরিয়ে নিলাম তাতে। তারপর এক রিক্সাওয়ালার সহায়তায় উপস্থিত হলাম সেখানে। শহরের একটা দোকানে খাওয়া দাওয়া সেরেই এসেছিলাম, বিছানা সঙ্গে ছিল। ভাবলাম রাতটা ওখানে কাটিয়ে সকালেই ডাকবাংলোতে গিয়ে অপেক্ষা করব। যার সঙ্গে দেখা করবার জন্য এসেছিলাম তিনি ডাকবাংলোতেই আসবেন কথা ছিল। রিক্সাওয়ালাটা আমার বিছানা করে দিলে, আলোটা জ্বেলে দিলে। তাকে 1 টাকা বেশি দিয়ে বললাম, তুমি কাল সকালে এসে আমাকে ডাকবাংলোয় নিয়ে যেও। রিক্সাওয়ালা চলে গেল। শুয়ে শুয়ে একটা উপন্যাস পড়তে শুরু করলাম। কিছুক্ষণ না পড়লে আমার ঘুম আসে না। উপন্যাসটা আমার বিছানাতেই ছিল, বাংলা উপন্যাস। উপন্যাসের নায়িকার নাম মাধবী, নায়ক একাধিক, 11 জন। এরা প্রত্যেকেই মাধবীর প্রেমে পড়েছে এবং প্রত্যেকেই মাধবীকে ভোগ করবার জন্য উন্মুখ হয়ে রয়েছে। মাধবী মেয়েটি আশ্চর্য মেয়ে। সে সবাইকে প্রলুব্ধ করছে, কিন্তু কারোর কাছে ধরা দিচ্ছে না। কিন্তু গল্প লেখক শেষ পর্যন্ত ওকে মেরে ফেলেছেন। একটা কামুক ওকে হঠাৎ জাপটে ধরেছিল। তার সঙ্গে ধস্তাধস্তি করতে গিয়ে খোলা ছাদ থেকে নিচে পড়ে গিয়ে মৃত্যু হয় মাধবীর। গল্প লেখক মাধবীকে অপরূপ রূপসী করেননি, কিন্তু লিখেছেন সেই ঘরে ঢুকলেই ঘরটি একটি মিষ্টি গন্ধে ভরে উঠত, আর তাকে দেখলেই মনে হতো মাধুরী যেন মূর্তিমতি হয়েছে। বইটা পড়া শেষ করে আলোটা একটু কমিয়ে দিয়ে ঘুমোবার চেষ্টা করলাম, কিন্তু ঘুম এলো না। এপাশ ওপাশ করতে লাগলাম বিছানায় শুয়ে। কতক্ষণ এভাবে কেটেছিল জানি না, তবে একটা কথা সুনিশ্চিতভাবে জানি, আমি ঘুমোইনি। হঠাৎ একটা মিষ্টি গন্ধে ঘরটা ভরে উঠল। তারপর ঠুং করে একটা শব্দ হলো, চুরির শব্দ। তারপর কাগজের খসখস আওয়াজ। উঠে বসলাম বিছানায়। দেখলাম আমার বিছানা থেকে দূরে একটি মেয়ে বসে আছে।
জিজ্ঞেস করলাম, কে কে তুমি? আমি মাধবী। মাধবী? হ্যাঁ, যার কথা এতক্ষণ আপনি পড়লেন। আমি নির্বাক হয়ে রইলাম। সত্যি আনন্দময় মূর্তি। মাধবী আবার বলল, কিন্তু আমার সম্বন্ধে লেখক যা যা লিখেছেন তা মিথ্যে। লেখকের সঙ্গে আমার পরিচয় ছিল, আমার কাছে তিনি প্রণয়ের নিবেদনও করেছিলেন, কিন্তু আমাকে পাননি। তাই আমাকে কেন্দ্র করে এই মিথ্যে গল্পটা লিখেছেন। নিজেকেই প্রকাশ করেছেন তিনি ওই গল্পে। আমাকে চিনতে পারেননি তিনি। আমি অবশ্য মারা গেছি, কিন্তু ছাদ থেকে পড়ে নয়, যক্ষ্মায় অনাহারে। কিন্তু আমি বেঁচে আছি তবু। আমাকে যদি খোঁজেন পাবেন এখনো। আর একটা কথা, আপনি যার চাকরি করছেন তার পরিচয় কি জানেন? তিনি একজন কালোবাজারি। আপনার মতো ছেলে ওই কালোবাজারির দাসত্ব করছে, এটা ভাবতে খারাপ লাগে খুব। মাধবী মৃদু হাসল, তারপর মিলিয়ে গেল। চারিদিকে পাখি ডেকে উঠল। বুঝলাম ভোর হয়েছে। চুপ করলেন যুবকটি। তারপর? মাধবী ঠিকই বলেছিল, আমার মনিব কালোবাজারি। আমি সে চাকরি ছেড়ে দিয়েছি। ও, এখন কি করছেন? কিছুই না, এখন মাধবীকে খুঁজছি। সে বলেছিল আমি বেঁচে আছি তবু, তাকেই খুঁজছি। তার নাগাল পেতেই হবে। আমার গল্পটা বিশ্বাস করলেন? আপনার মুখ দেখে মনে হচ্ছে করেননি। আমি চললুম। উঠে বেরিয়ে গেলেন। একটু পরেই এলেন তার বাবা বাজার নিয়ে। কোথায় গেল? দীপেন কোথায় গেল? ও উঠে চলে গেল। ওর কথা শুনলেন? শুনলাম তো, যা বলল তা তো বড় অদ্ভুত। আপনার কি ওকে পাগল বলে মনে হয় ডাক্তারবাবু? না, ঠিক পাগল বলে মনে হয় না, অথচ। চুপ করে গেলাম। বছর 5 পরে একদিন দেওঘর থেকে ফিরছি। অনেক রাত তখন। রাস্তায় লোকজন কেউ নেই। আমি ড্রাইভ করছিলাম গাড়ি। হঠাৎ জোরে ব্রেক কষতে হলো। দেখি রাস্তার ঠিক মাঝখান দিয়ে একটা লোক চলেছে। গায়ে একটা ময়লা আলখাল্লা, মাথার চুল বড় বড়, মুখ ময়ে গোঁফ দাড়ি, চোখে দৃষ্টিও উদ্ভ্রান্ত। আমি গাড়ি থামাতেই সে আমার কাছে এগিয়ে এলো। তারপর জিজ্ঞেস করলে, মাধবী কোথায় থাকে বলতে পারেন? আমি দীপেনকে চিনতে পারলাম।